স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ এমডিসি বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, সাজেশান এবং নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের নম্বর বিভাজন সম্পর্কে বলে রাখি, তোমাদের টোটাল প্রথম সেমিস্টারে 4টে অধ্যায় পড়তে হবে। তোমাদের সিলেবাসে 4টে অধ্যায় আছে এবং নম্বর বিভাজনের ক্ষেত্রে তোমাদের টিউটোরিয়াল বা প্রজেক্টে থাকছে 25 নম্বর এবং লেখা পরীক্ষা যেটা হবে সেমিস্টারের যে লিখিত পরীক্ষা সেটা হচ্ছে 75 নম্বর, অর্থাৎ 75 মার্কসের লিখিত পরীক্ষা হবে। তার জন্য তোমাদের সিলেবাসে 4টে টোটাল টপিক আছে, অর্থাৎ 4টে অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে। সেক্ষেত্রে ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু এখনও অফিসিয়ালি কোনো কোয়েশ্চেন প্যাটার্ন প্রকাশ করা হয়নি। সেক্ষেত্রে বিভিন্ন কলেজে স্যারেরা যেভাবে পড়াচ্ছেন বা আমিও যেভাবে পড়িয়ে আসছি সেটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা হতে পারে এটা কিন্তু অনুমানযোগ্য, আর এটাই হবে কারণ বিভিন্ন ভালো ভালো কলেজে, নামি দামি কলেজেও এই কোয়েশ্চেন প্যাটার্নটাই ফলো করা হচ্ছে। বড় প্রশ্ন হিসাবে 15 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন করানো হচ্ছে এবং ছোট প্রশ্ন হিসাবে 5 নম্বরের প্রশ্ন করানো হচ্ছে। অর্থাৎ তোমাদের যে 1 নম্বরের ছোট প্রশ্ন সেটা কিন্তু আর থাকছে না। তাহলে বিষয়টা বুঝতে পারলে যে তোমাদের বড় প্রশ্ন 15 বা 20 নম্বরের আসতে পারে আর 5 নম্বরের প্রশ্ন থাকবে। ছোট প্রশ্ন 1-2 নম্বরের অর্থাৎ এসএকিউ এমসিকিউ থাকবে না। এবারে তোমাদের আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেব সিলেবাস এবং সাজেশানটা। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও জেনারেল কোর্সে বা মাইনর সাবজেক্টে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। এছাড়া তোমরা কেউ যদি নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেমিস্টারের, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের ইংলিশ ভার্সান এবং বেঙ্গলি ভার্সান দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল পারচেস তোমরা করতে পারবে, অর্থাৎ দুটো ভার্সানই অ্যাভেলেবেল আছে প্রথম সেমিস্টারের জন্য। চলো এবারে তোমরা সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও। তোমরা যারা বেঙ্গলি ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা প্রথমে সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও এবং তারপরে শেষে আমি ইংলিশ ভার্সানের সাজেশান এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের বলেছি আমি যে 4টে অধ্যায় তোমাদের পড়তে হবে। প্রথম যে অধ্যায়টা আছে দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন। এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বর বা 20 নম্বরে যেসব প্রশ্ন আসতে পারে দেখো, প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে প্রথম অধ্যায় থেকে দেখে নাও। 5 নম্বরের জন্য তৈরি করতে হবে দেখো, প্রথম আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব। 2 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। 4 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব। 6 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ধর্মশাস্ত্র ও পুরাণের গুরুত্ব। 7 নম্বর প্রশ্ন হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। তারপরে 2 নম্বর যে অধ্যায় আছে তোমাদের শিকারী সংগ্রহক এবং খাদ্য উৎপাদন, এই যে অধ্যায়টা আছে এখান থেকে তোমরা 15 এবং 20 নম্বরের জন্য যেসব বড় প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো একটু দেখো। প্রথম প্রশ্ন ভারতবর্ষের নব্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন প্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য লেখো। তারপরে 3 নম্বর প্রশ্ন প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানব খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। এবারে দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মেঘালিথ সম্পর্কে টিকা, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। তারপরে আছে দেখো মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এবারে তোমাদের 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়ের প্রথম দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য,
বা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, আর আছে হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। তারপরে আছে সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে যেগুলো তোমরা তৈরি করবে 3 নম্বর অধ্যায় থেকে, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য। তারপরে আছে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে হরপ্পা ও মহেঞ্জোদারোর আদিবাসীদের ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। তারপরে আছে হরপ্পা সভ্যতার নগর কাঠামোর মূল বৈশিষ্ট্য লেখো। এরপরে 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে, কারণ এটা বড় চ্যাপ্টার। এই অধ্যায় থেকে বড় প্রশ্ন যেগুলো তৈরি করবে দেখো, বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও। তারপরে আর্যদের অর্থনৈতিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। তারপরে আছে ঋগ বৈদিক যুগের সামাজিক ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট আছে ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে আলোচনা করো। তারপরে তামিলকাম বলতে কী বোঝো, প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক অবস্থার তুলনা করো। নেক্সট আছে বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপরে আছে বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। তারপরে আছে দেখো গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো। এবার 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 5 নম্বরের জন্য, বৈদিক যুগে বর্ণভেদ এবং জাতিভেদ সম্পর্কিত ধারণা কী ছিল। দ্বিতীয় আছে ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণ লেখো। 3 নম্বর হচ্ছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য। 4 নম্বর সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা। 5 নম্বর হচ্ছে সভা সমিতি সম্পর্কে টিকা। 6 নম্বর হচ্ছে বৌদ্ধ সঙ্গীতের কার্যাবলী। 7 নম্বর হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে টিকা। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ঠিক আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা এবারে সাজেশান এবং সিলেবাসটা দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো দেখো, তোমাদের 1 নম্বর যে অধ্যায় আছে 1 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আছে কটা, বড় প্রশ্ন আছে তিনটে বড় প্রশ্ন আছে, 1 2 3 তিনটে বড় প্রশ্ন আছে। 5 নম্বরের প্রশ্ন আছে দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে তোমাদের 7টা। আর 2 নম্বর যে অধ্যায়টা আছে 2 নম্বর অধ্যায় থেকে দেখো, 2 নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন আছে 3টে বড় প্রশ্ন আছে, 1 2 3 তিনটে বড় প্রশ্ন আছে। আর 5 নম্বরের প্রশ্ন আছে কটা, 4টে 5 নম্বরের প্রশ্ন আছে। তারপর দেখো 3 নম্বর যে অধ্যায় 3 নম্বর অধ্যায় থেকে দেখো, 3 নম্বর অধ্যায় থেকে 1টা 2টো 3টে হচ্ছে বড় প্রশ্ন, আর ছোট প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 1 2 3 4 চারটে আছে। এবারে 4 নম্বর যে অধ্যায় 4 নম্বর অধ্যায় থেকে যে বড় প্রশ্ন থাকছে দেখো, বড় প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে থাকছে টোটাল হচ্ছে 9টা বড় প্রশ্ন থাকছে। আর 5 নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের টোটাল 7টা। এই হচ্ছে তোমাদের সিলেবাস এবং সাজেশান।